আমার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ইন্দ্রজিৎ পারুই আবার চলে এসেছি তোমাদের সামনে আমার ইউটিউব চ্যানেল পারুই একাডেমিতে। আগের ভিডিওগুলো আশা করি তোমাদের ভালো লেগেছে। আজ আমি ক্লাস 12 সেমিস্টার 4 মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি আলোচনা করার জন্য। আজকের আমি 10টা প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব বা আলোচনা করব। বেশি কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক প্রেজেন্টেশন স্ক্রিনে। তাহলে আমরা শুরু করছি কোশ্চেন অ্যান্সার পর্ব। কোশ্চেন নাম্বার 1, অপারেটিং সিস্টেম কাকে বলে? অপারেটিং সিস্টেম কাকে বলে? যে অপারেটিং সিস্টেম হলো এক ধরনের সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার প্রোগ্রামের সমষ্টি এবং কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশগুলিকে সচল করতে সাহায্য করে, তাদের কাজ নিয়ন্ত্রণ করে, পর্যবেক্ষণ করে ও দেখাশোনা করার মাধ্যমে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের চাহিদা মিটিয়ে একজন ব্যবহারকারীকে তার প্রয়োজন অনুযায়ী ফল বা রেজাল্ট পেতে সাহায্য করে। সেটাই হচ্ছে অপারেটিং সিস্টেম। সোজা কথায় অপারেটিং সিস্টেম কম্পিউটার এবং ইউজারের মধ্যে মেলবন্ধনের কাজ করে বা মিডলম্যান হিসেবে কাজ করে। অপারেটিং সিস্টেম একটা কম্পিউটারকে সুষ্ঠুভাবে ওপেন হতে বা স্টার্ট হতে সাহায্য করে, এবং অপারেটিং সিস্টেম যদি ইনস্টল না থাকে তাহলে আমরা কম্পিউটারকে সুষ্ঠুভাবে ওপেন বা স্টার্ট করতে পারবো না, এবং কোনো সফটওয়্যারই আমরা ওখানে আর ইনস্টল করতে পারবো না। অর্থাৎ আমরা আলটিমেটলি কোনো কাজ করতে পারবো না যতক্ষণ না অপারেটিং সিস্টেম একটা কম্পিউটারে ইনস্টল করা হচ্ছে। এবার আসছি আমি একটি এই রিলেটেড সংক্ষিপ্তভাবে একটা আলোচনায় অপারেটিং সিস্টেম রিলেটেড। অপারেটিং সিস্টেম সংক্ষেপে আমরা যাকে ওএস বলে থাকি, এটি হচ্ছে এক ধরনের সিস্টেম সফটওয়্যার। কি তাহলে অপারেটিং সিস্টেম কি ধরনের সফটওয়্যার? একটা সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার ব্যবহারকারী এবং কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে একটি মধ্যস্থতাকারী ইন্টারফেস হিসেবে কাজ করে থাকে। যেটা আমি একটু আগেই বললাম যে কম্পিউটার ইউজার এবং কম্পিউটার এই দুজনের মধ্যে মিডলম্যানের কাজ করে বা মধ্যস্থতার কাজ করে থাকে। সহজ কথায় আমরা বলতে পারি এটি হলো কম্পিউটার সিস্টেমের আত্মা, অর্থাৎ সোল অফ দ্য কম্পিউটার সিস্টেম। এটা ছাড়া কম্পিউটার অচল, কখনোই একটা কম্পিউটার চলতে পারবে না। কিছু অপারেটিং সিস্টেমের নাম আমরা জানবো, যেমন ধরো উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস, অ্যান্ড্রয়েড ওএস প্রভৃতি। এগুলো হচ্ছে এক একটি এখনকার সময়কার অপারেটিং সিস্টেম। এরপরে আমি আসছি পরের প্রশ্নে। অপারেটিং সিস্টেম তো আমরা জানলাম কাকে বলে, কিন্তু অপারেটিং সিস্টেমের কাজ কি, কার্যাবলীগুলি কি 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 কার্যাবলী চলো দেখে নেওয়া যাক। অপারেটিং সিস্টেমের কার্যাবলীগুলি হলো নাম্বার 1 মেমোরি ম্যানেজমেন্ট। নাম্বার 1 মেমোরি ম্যানেজমেন্ট, অর্থাৎ মেমোরির কোথায় কি থাকবে, মেমোরিকে কটা ভাগে ভাগ করা হবে, কার ক্যাপাসিটি কত থাকবে, কি কি সফটওয়্যার মেমোরিতে ইনস্টল করা হবে, এই সমস্ত কিছু মেমোরি ম্যানেজমেন্টের অন্তর্গত। প্রসেস ম্যানেজমেন্ট, প্রক্রিয়া ব্যবস্থাপনা, কিভাবে কম্পিউটার কাজ করবে। সব কম্পিউটার সিস্টেম একরকম নয়, এক একটি কম্পিউটার তার সিস্টেম অনুযায়ী তার কাজকর্মের কিছু পার্থক্য দেখা যায়। অর্থাৎ টোটাল প্রক্রিয়াটা, প্রসেস প্রক্রিয়াটা, ব্যবস্থাপনাটা কে করে থাকে? অপারেটিং সিস্টেম। ফাইল ব্যবস্থাপনা, কোন ফাইল কোথায় সেভাবে তার এক্সটেনশন নেম অনুযায়ী কোথায় কিভাবে তাকে অ্যালোট করবে, এই টোটাল ফাইল ব্যবস্থাপনা কে করে থাকে? অপারেটিং সিস্টেম। আইও অর্থাৎ ইনপুট আউটপুট ব্যবস্থাপনা বা ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট, এটাও হচ্ছে অপারেটিং সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ কাজ। ব্যবহারকারীর ইন্টারফেস, পরের পয়েন্ট ব্যবহারকারীর ইন্টারফেস অর্থাৎ ইউজার ইন্টারফেস ঠিক করে কে? অপারেটিং সিস্টেম। লাস্ট পয়েন্ট নিরাপত্তা ও সুরক্ষা, অর্থাৎ কম্পিউটারের সিকিউরিটি এবং প্রোটেকশনের দায়ভার বদলায় অপারেটিং সিস্টেমের ওপরে। অর্থাৎ দেখা যাচ্ছে অপারেটিং সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। পরের প্রশ্ন চলে যাওয়া যাক। প্রসেস ম্যানেজমেন্টের মূল কাজগুলি কি কি? প্রসেস ম্যানেজমেন্টের মূল কাজগুলি কি কি? প্রক্রিয়া ব্যবস্থাপনা, বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং টাস্ককে শুরু ও বন্ধ করা, একাধিক টাস্কের মধ্যে সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সাহায্যে বা সিপিইউ এর সময় ভাগ করে দেওয়া, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সময়কে ভাগ করে দেওয়া যাতে মনে হয় সবগুলো কাজ একই সাথে চলছে, এইগুলোকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ
টোটাল প্রসেস ম্যানেজমেন্টের কাজ কে করে থাকে? অপারেটিং সিস্টেম করে থাকে। এর পরের প্রশ্ন, প্রসেস ম্যানেজমেন্টের মূল কাজগুলি কে কে? আমরা আগের প্রশ্নের ডেফিনেশনটা জানলাম, এবার আমরা জানবো মূল কাজগুলি কে কে। কি কি মূল কাজ? নাম্বার 1, প্রক্রিয়া তৈরি করা, প্রসেস ক্রিয়েশন। প্রক্রিয়া তৈরি করা অর্থাৎ প্রসেস ক্রিয়েশন। অপারেটিং সিস্টেম একটি নতুন টাস্ক বা প্রোগ্রাম শুরু করার জন্য একটা প্রসেস বা সিস্টেম তৈরি করে। যেমন যখন আমরা একটা অ্যাপকে ওপেন করি, সেটা কিভাবে ওপেন হবে, সেটা কার অন্তর্গত পড়বে? প্রসেস ম্যানেজমেন্টের অন্তর্গত পড়বে। পরের পয়েন্ট, প্রক্রিয়া নিরীক্ষণ, প্রসেস শিডিউলিং। যখন একাধিক প্রসেস একযোগে চালানোর জন্য প্রস্তুত থাকে, তখন সিপিইউ এর সময় কোন প্রসেসকে কখন কতক্ষণের জন্য দেওয়া হবে তা নির্দেশ করা হয়। পরের পয়েন্ট, প্রক্রিয়া বন্ধ করা অর্থাৎ টার্মিনেশন অফ সিস্টেম। সেটা কি? কাজ শেষ হলে বা কোনো কারণে ব্যর্থ হলে প্রতিটি প্রক্রিয়াকে বা প্রক্রিয়াটি বন্ধ করে দেওয়া হয়ে থাকে বা বন্ধ করে দেওয়া হয়। পরের পয়েন্ট, প্রক্রিয়ার অবস্থা পর্যবেক্ষণ। যখন কোনো ব্যবহারকারী একসাথে অনেক অ্যাপ্লিকেশন ওপেন করলে কি হয়? অপারেটিং সিস্টেম প্রতিটি অ্যাপের জন্য একটি করে প্রক্রিয়া তৈরি করে এবং সেইগুলো সিপিইউ এর মধ্যে ভাগ করে দেয়। কার মধ্যে ভাগ করে দেয়? সিপিইউ এর মধ্যে ভাগ করে দেয়। চলো দেখা যাক এবার পরের প্রশ্ন, মেমোরি ম্যানেজমেন্ট কাকে বলে? মেমোরি ম্যানেজমেন্ট হলো কার অপারেটিং সিস্টেমের, কোন সিস্টেমের? অপারেটিং সিস্টেমের সেই অংশ যা মেমোরি বা র্যামের প্রতিটি বাইটকে ট্র্যাক করে। কি করে? মেমোরি এবং র্যামের প্রতিটি বাইটকে ট্র্যাক করে। এর প্রধান উদ্দেশ্য কি? এর প্রধান উদ্দেশ্য হলো কোথায়, কখন, কিভাবে মেমোরি ব্যবহার করা হচ্ছে তা নির্ধারণ করা। মেমোরি ব্যবহার করা হচ্ছে তা নির্ধারণ করা, যাতে একাধিক প্রোগ্রাম বা প্রসেসর একই সময়ে নির্ভুলভাবে এবং একে অপরের কাজে বাধা না দিয়ে, ইন্টারাপ্ট তৈরি না করে সাইমেলটেনিয়াসলি চলতে থাকে। সেটাই হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। এবার আসা যাক মেমোরি ম্যানেজমেন্টের কাজগুলো। কি কি কাজ? মেমোরি বরাদ্দকরণ, মেমোরি পুনরুদ্ধার, মাল্টিপ্রোগ্রামিং সমর্থন আর সীমানা সুরক্ষা। এবার পয়েন্টগুলোকে আমি ডিসকাস করব। প্রথম পয়েন্ট আছে মেমোরি বরাদ্দকরণ। যখন কোনো প্রোগ্রাম চলার জন্য, রান করার জন্য প্রস্তুত হয়, তখন সেটিকে প্রয়োজনীয় মেমোরি স্থান বরাদ্দ করা। মেমোরি পুনরুদ্ধার, ডিঅ্যালোকেশন। কোনো প্রোগ্রাম কাজ শেষ হলে বা তার আর মেমোরির প্রয়োজন না হলে সেই স্থানটি খালি করে দেওয়া এবং যাতে অন্য কোনো প্রোগ্রাম তা ব্যবহার করতে সক্ষম হয়। পরের পয়েন্ট আসছে মাল্টিপ্রোগ্রামিং সাপোর্ট, অর্থাৎ এটা নিশ্চিত করা যায় যে একাধিক প্রোগ্রাম একসাথে নির্বিঘ্নে যাতে চলতে পারে তার ব্যবস্থা করা। প্রত্যেকটি প্রসেস তাদের জন্য বরাদ্দকৃত স্থানটি যাতে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা করাও কার অন্তর্গত? মেমোরি ম্যানেজমেন্টের অন্তর্গত। শেষ পয়েন্ট বা তার পরের পয়েন্ট, সীমানা সুরক্ষা। একটি প্রসেস যাতে ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে অন্য কোনো প্রসেসের মেমোরি স্পেসে প্রবেশ করে ডেটা নষ্ট করতে না পারে তা নিশ্চিত করা, অর্থাৎ অন্যের মধ্যে প্রবেশ করে যাতে ডেটা নষ্ট করতে না পারে তার ব্যবস্থা করা। এবার আসছি পরের প্রশ্নে, সেকেন্ডারি মেমোরি ম্যানেজমেন্টের কাজ কি? কি কাজ? চলো দেখা যাক। সেকেন্ডারি মেমোরি ম্যানেজমেন্টের প্রধান কাজগুলি হলো, নাম্বার 1, ডিস্ক স্পেস ফ্রি স্পেস ম্যানেজমেন্ট। ডিস্কের কোন অংশে বর্তমানে ব্যবহৃত হচ্ছে এবং কোন অংশটি খালি আছে, ওপেন আছে, তার রেকর্ড রাখা। নতুন ফাইল সংরক্ষণের জন্য খালি জায়গা নিশ্চিত করা এবং বরাদ্দ করা। ফাইল মুছে ফেলার পরে সেই স্থানটিকে
আবার পুনরায় খালি জায়গার তালিকায় যুক্ত করা। এই হচ্ছে সেকেন্ডারি মেমোরি ম্যানেজমেন্টের কাজ। সেকেন্ড পয়েন্ট, স্টোরেজ বরাদ্দকরণ, স্টোরেজ অ্যালোকেশন। স্টোরেজ বরাদ্দকরণ, যখন একটি ফাইল সংরক্ষণ করতে হয় তখন সেই ফাইলটি ডিস্কে রাখার জন্য পর্যাপ্ত এবং সঠিক জায়গা বরাদ্দ করা একান্ত প্রয়োজন। বিভিন্ন ফাইল অ্যালোকেশন পদ্ধতি ব্যবহার করে থাকে বিভিন্ন রকমের এবং ডেটাকে ডিস্কে সাজানোর জন্য। যেমন বলা যায় কন্টিগুয়াস অ্যালোকেশন, লিঙ্কড অ্যালোকেশন, ইন্ডেক্স অ্যালোকেশন প্রভৃতি। এরপরে আসছি আমি ডিস্ক শিডিউলিং। সিপিইউ থেকে আসা একাধিক ডেটা অ্যাক্সেস অনুরোধগুলি মধ্যে কোন অনুরোধটি প্রথমে পূরণ করা হবে তা নির্ণয়ের উদ্দেশ্য হল ডিস্ক অ্যাক্সেসের সময় কমিয়ে আনা এবং ডিস্কের থ্রুপুট বাড়ানো। তাহলে এবার আসছি পরের পয়েন্টে, ডেটা সুরক্ষা ও নির্ভরযোগ্যতা। সেটা কি জিনিস? ফাইল সিস্টেমের মাধ্যমে ভোটার বিন্যাস এবং অ্যাক্সেস নিয়ন্ত্রণ ও সুরক্ষা নিশ্চিত করা, ফাইল অ্যাক্সেসের অনুমতি নিয়ন্ত্রণ করা, যাতে শুধুমাত্র অনুমোদিত ব্যবহারকারী বা অ্যাপ্লিকেশনই ডেটা পড়তে বা পরিবর্তন করতে সক্ষম হয়। পরের পয়েন্ট, ডিস্ক ফরম্যাটিং এবং পার্টিশন। ব্যবহারের আগে ডিস্কটিকে ডেটা সংরক্ষণের জন্য উপযুক্ত করার পদ্ধতিকেই বলা হয় ডিস্ক ফরম্যাটিং। যেমন ফাইল সিস্টেম তৈরি করা, তারা একটা বড় ডিস্কে একাধিক ছোট যৌক্তিক অংশে লজিক্যাল ড্রাইভ এবং পার্টিশন বিভক্ত করা, যাতে প্রতিটি অংশকে আলাদাভাবে পরিচালনা করা যায়। পরের পয়েন্ট, ফাইল ম্যানেজমেন্ট কাকে বলে? ফাইল ম্যানেজমেন্ট হলো অপারেটিং সিস্টেমের সেই অংশ যা কম্পিউটারের সমস্ত ফাইল এবং ফোল্ডারকে সংগঠিত করে, সংরক্ষণ করে, পুনরুদ্ধার করে এবং পরিচালনার জন্য দায়ী থাকে। এটি ব্যবহারকারীকে ডেটা সহজে এবং নিরাপদে অ্যাক্সেস করার সুবিধা প্রদান করে। যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এরপরে কি আসছে পরের প্রশ্ন, ফাইল ম্যানেজমেন্টের মৌলিক কাজগুলি কি কি? ফাইল তৈরি করা, মোছা, অর্থাৎ ফাইলগুলিকে সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় মেমোরি স্পেস বরাদ্দ করা এবং ডিরেক্টরি কাঠামোর মধ্যে তাদের এন্ট্রি তৈরি করা। আচ্ছা, ডিরেক্টরি 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডিরেক্টরি বা ফোল্ডার ব্যবস্থাপনা। ফাইলগুলিকে যৌক্তিকভাবে সংগঠিত রাখতে ফোল্ডার বা ডিরেক্টরি তৈরি করা, নামকরণ করা, সরানো বা মোছার ব্যবস্থা করা। পরের পয়েন্ট, ফাইল নামকরণ ও ম্যাপিং। ব্যবহারকারী বান্ধব ফাইল নামগুলিকে আভ্যন্তরীণ ডিস্ক অ্যাড্রেসে ম্যাপিং করা বা সংযুক্ত করা এবং ব্যবহারকারীকে ফিজিক্যাল স্টোরেজের বিশদ বিবরণ নিয়ে চিন্তা না করে কেবলমাত্র ফাইল নাম ব্যবহার করে কাজ করার সুযোগ প্রদান করা বা করে দেওয়া। ব্যাকআপ ও পুনরুদ্ধার। হার্ডওয়্যার ও সফটওয়্যার ত্রুটির ক্ষেত্রে ডেটা সুরক্ষার জন্য ফাইলগুলির নিয়মিত ব্যাকআপ নেওয়া প্রয়োজন। ডেটা নষ্ট হলে সেই ব্যাকআপগুলি ব্যবহার করে ফাইলগুলিকে পুনরুদ্ধার করা সম্ভব। 5 নম্বর পয়েন্ট, অ্যাক্সেস কন্ট্রোল। ফাইলগুলির মালিকানা, গ্রুপ এবং অন্যান্য ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্সেস অনুমতি, যেমন পড়া, লেখা, নির্বাহ করা, সেট করা। এটি নিশ্চিত করে যে ডেটা অনুমোদিত ব্যবহারকারীদের হাত থেকে সুরক্ষিত থাকে এবং এই সম্পূর্ণ যে প্রসেস বা প্রক্রিয়াটি অপারেটিং সিস্টেমের ফাইল সিস্টেম দ্বারা পরিচালিত হয়। যেমন ধরো NTFS, FAT32, ext4, এগুলো হচ্ছে এক একটা ফাইল সিস্টেম। পরের পয়েন্ট কি আছে দেখা যাক,
ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট বলতে কি বোঝো? ইনপুট ও আউটপুট ম্যানেজমেন্ট, সংক্ষেপে আইও ম্যানেজমেন্ট বলতে বোঝায় অপারেটিং সিস্টেমের সেই প্রক্রিয়াকে যার মাধ্যমে এটি কম্পিউটার সিস্টেমের সমস্ত ইনপুট ডিভাইস যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার এবং আউটপুট ডিভাইসগুলি যেমন মনিটর, প্রিন্টার, স্পিকার এগুলির সাথে ডেটা আদান প্রদান দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করে থাকে। ছবিটা তোমরা নিচে দেখতে পাচ্ছ, দেওয়ার দরকার নেই, বাট ছবিটা নিজেদের নলেজের জন্য রেখে দিও। পরে আসছি পরের পয়েন্ট, ইনপুট ও আউটপুট ম্যানেজমেন্টের কাজগুলি কি কি। ওই 8-এর দাগ নাম্বারই চলছে। ইনপুট আউটপুট ম্যানেজমেন্টের কাজগুলি হলো ডিজাইন ড্রাইভারের ব্যবহার। কার ব্যবহার? ডিজাইন ড্রাইভার, অর্থাৎ ইউজ অফ ডিভাইস ড্রাইভার। প্রত্যেক আইও ডিভাইসের সাথে যোগাযোগের জন্য অপারেটিং সিস্টেম ডিভাইস ড্রাইভার নামে বিশেষ এক সফটওয়্যার ব্যবহার করে। ডিভাইস ড্রাইভার একটি ইন্টারফেস হিসেবে কাজ করে থাকে যা অপারেটিং সিস্টেমকে একটি নির্দিষ্ট ডিভাইস কিভাবে পরিচালনা করতে হবে সেই নির্দেশনা দিয়ে থাকে। পরের পয়েন্ট, বাফারিং। এটি হলো প্রধান মেমরি বা র্যামে একটি অস্থায়ী জায়গা অ্যালট করা। ইনপুট ডেটা ডিভাইস থেকে আসার সময়, অর্থাৎ ইনপুট ডেটা ডিভাইস থেকে আসার সময় এই বাফার স্পেসে জমা হয়, অর্থাৎ মাউস আর কিবোর্ড থেকে আমরা যা পাঠাই সেটা এই বাফার স্পেসে জমা হয় এবং আউটপুট ডেটা ডিভাইসকে পাঠানোর আগে এখানে রাখা হয়ে থাকে। এর ফলে ডেটা আদান প্রদানের গতি, অসঙ্গতি, স্পিড মিসম্যাচ দূর হয় এবং সিপিইউ এর কাজ অনেকটাই হ্রাস পায় বা ওই অ্যাডজাস্ট করার কাজ অনেকটাই কমে। এরপরে আসছে স্পুলিং বা ডেটা স্পুলিং। কাকে বলে? স্পুলিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি ডেডিকেটেড ডিস্ক স্পেস ব্যবহার করা হয় আইও কাজগুলি সঞ্চয় করে রাখার জন্য। যখন একাধিক প্রোগ্রাম একই সময়ে একটি স্লো ডিভাইসে ব্যবহার করতে চায়, যেমন ধরো প্রিন্টার, তখন তাদের আউটপুট স্পুলারে জমা হয় এবং ক্রমানুসারে ডিভাইসে পাঠানো হতে থাকে। এর ফলে সিপিইউ অনেক দ্রুত গতিতে তার কাজ শেষ করতে সক্ষম হয়। তা এটাই হচ্ছে আমাদের স্পুলিং। এগুলো কিন্তু তোমাদের আলাদা আলাদা করেও দিতে পারে, সেক্ষেত্রে 2 করে নাম্বার থাকবে। চলো এবার যাওয়া যাক 8 নম্বর পয়েন্টেরই আদার্স আর দুটো পয়েন্টে। 4 নম্বর পয়েন্ট, ত্রুটি হ্যান্ডলিং, এরর হ্যান্ডলিং। আইও অপারেশন চলাকালীন যদি কোনো হার্ডওয়্যার বা ডেটা ত্রুটি দেখা দেয় তবে অপারেটিং সিস্টেম সেই ত্রুটি শনাক্ত করে এবং প্রোগ্রামকে বা ব্যবহারকারীকে অবহিত করে। 5 নম্বর পয়েন্ট, আইও শিডিউলিং। বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে আসা আইও অনুরোধগুলোকে একটি নির্দিষ্ট ক্রমে সাজানো যাতে ডিভাইসের অ্যাক্সেস টাইম কমিয়ে সামগ্রিক স্পিড বাড়ানো যায়। সংক্ষেপে আইও ম্যানেজমেন্ট হলো কম্পিউটারের সমস্ত ডিভাইসকে সুশৃঙ্খলভাবে এবং দক্ষতার সাথে পরিচালনা করার প্রক্রিয়া যা অ্যাপ্লিকেশন এবং ব্যবহারকারীকে একটি পরিষ্কার এবং সহজ ইন্টারফেস প্রদান করে। এবার যাওয়া যাক পরের প্রশ্নে, 9 নম্বর প্রশ্নে, ইউজার ইন্টারফেস সম্বন্ধে যা জানো লেখো। এটা অনেকটাই ব্রড কোশ্চেন, তোমাদের 5 নাম্বার থাকবে। ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে কি হবে, প্রথমে তোমাদের বলতে হবে ইউজার ইন্টারফেস কাকে বলে বা এটা কি। ইউজার ইন্টারফেস হলো এমন একটি মাধ্যম বা পদ্ধতি যার সাহায্যে একজন ব্যবহারকারী কম্পিউটার সিস্টেম বা সফটওয়্যার অ্যাপ্লিকেশনের সাথে যোগাযোগ স্থাপন করে এবং সেগুলি নিয়ন্ত্রণ করে। এক কথায় বা সহজ কথায় যদি বলা যায়, এটি হলো কম্পিউটারের সেই অংশ যা ব্যবহারকারী দেখতে পায়, অনুভব করে এবং যার মাধ্যমে সিস্টেমের নির্দেশ দেয়, সিস্টেমের প্রতিক্রিয়া গ্রহণ করে। তাহলে ইউজার ইন্টারফেস তাকে আমরা মূলত 2টি প্রধান ধরনের বা 2টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গ্রাফিক্যাল আর একটা হচ্ছে কমান্ড লাইন। গ্রাফিক্যাল ইউজার মানে জিইউআই, কমান্ড লাইন মানে সিএলআই। জিইউআইতে কি হয়, ব্যবহারকারী
তার ছবি, আইকন, মেনু, উইন্ডো, বাটন ইত্যাদির মতো গ্রাফিক্যাল উপাদানগুলি ব্যবহার করে সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করে থাকে। যেমন মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএস, অ্যান্ড্রয়েড, আইওএস প্রভৃতি। আর কমান্ড লাইন ইন্টারফেস কোনগুলো? এই ইন্টারফেসে ব্যবহারকারীকে লিখিত কমান্ড টাইপ করে সিস্টেমকে নির্দেশ দেয়। এখানে কোনো গ্রাফিক্যাল উপাদান থাকে না, কোনো গ্রাফিক্যাল উপাদান থাকে না। একটা উদাহরণ হচ্ছে ডস, ইউনিক্স, লিনাক্স, এইগুলো, ইউনিক্স বা লিনাক্স এইগুলো। এবার আসছি এই আজকের ভিডিওর শেষ প্রশ্নে। সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন বলতে কি বোঝো? সিকিউরিটি এটা হচ্ছে একটা বহিরাগত হুমকি, এক্সটার্নাল থ্রেটস, যেমন অনুমোদিত ব্যবহারকারী, হ্যাকিং বা মালওয়্যার থেকে পুরো কম্পিউটার সিস্টেমকে রক্ষা করার প্রক্রিয়া, যা মূলত সিস্টেমে প্রবেশের অনুমোদন এবং প্রমাণীকরণ, অথেন্টিকেশন নিয়ন্ত্রণ করে। যেমন পাসওয়ার্ড, ফায়ারওয়াল, ভাইরাস স্ক্যানার, ডেটা এনক্রিপশন প্রভৃতি। নিচে দেখো একটা গ্রাফের মাধ্যমে খুব সুন্দর করে দেওয়া হয়েছে। একে দেখো ইউজার অথেন্টিকেশন, 2 অ্যাক্সেস কন্ট্রোল, 3 সিকিউরিটি এগেনস্ট অ্যাটাক, আর 4 হচ্ছে রিসোর্স প্রোটেকশন। 4 হচ্ছে রিসোর্স প্রোটেকশন। প্রোটেকশনটা কি? প্রোটেকশনটা হলো, এটি হলো আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ যা সিস্টেমে চলমান প্রসেসগুলির মধ্যে মেমোরি বা ফাইলের মতো সম্পদ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে। এটি নিশ্চিত করে যে একটি প্রসেস যেন অন্যটির কাজে কোনোভাবে বাধা না দেয়। আজকের ভিডিও এই পর্যন্ত থাকছে। আশা করি তোমরা পুরো প্রশ্ন 10টা প্রশ্ন পরের দিন বা আজই দেখার পরে তোমরা তৈরি করে নেবে, বা যে যখন দেখবে তৈরি করে নেবে। যেটা না বুঝতে পারবে আমাকে কমেন্ট করে জানাবে, বা আমাকে মেল করেও জানাতে পারো, বা মেসেজ করতে পারো। তো আজ এই পর্যন্ত থাকছে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, এই ভিডিওটাও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবে, আর হ্যাঁ, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।